সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দিনের বেলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় আমি তোমাদের ক্লাসটি নিতে পারি নাই, বলে দুঃখিত। তো এখন সময় পেয়েছি, ক্লাসটি এখন নেব। চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। পরিচিতি: আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারগাছা এনআইপিআর ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পাঠ পরিচিতি: বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়। পাঠের শিরোনাম দিল্লির সালতানাত যুগ। পাঠ্যাংশ সুলতান ইলতুৎমিশ। আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করবে অবশ্যই। বান্দে গানি চেহলান, আল্লাহর বান্দাদের সাহায্যকারী। মুঘল আক্রমণ প্রতিহতকরণ, আল্লাহর রাজ্যের রক্ষক। মধ্যে যে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে সেখানে কি বসতে পারে? এই চারটি গুণের অধিকার কার ছিল, তাকে আমরা কি বলতে পারি? সেটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সুলতান ইলতুৎমিশ, যিনি 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি মূলত তুর্কিস্তানের কৃতদাস একজন ব্যক্তি। তার মর্যাদার গুণে, সৌন্দর্যের কারণে সে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন কুতুবউদ্দিন আইবেকের শাসনামল। ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুলতান ইলতুৎমিশের পরিচয় বলতে পারবে, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ইলতুৎমিশের রাজ্য বিজয় ব্যাখ্যা করতে পারবে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। তার পিতার নাম ইয়ালম খান। তিনি যেমন ছিলেন বুদ্ধিমান, তেমনি ছিলেন দৈহিক সৌন্দর্যের অধিকারী। একটু খেয়াল করো সবাই, প্রথম অবস্থায় তিনি কি ছিলেন, দ্বিতীয় অবস্থায় তিনি কোথায় গিয়েছিলেন? প্রথম অবস্থায় তার ভাইয়েরা তার প্রতি ছিল ঈর্ষাপরায়ণ। তারা ষড়যন্ত্র করে তাকে একজন দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। প্রথম একজন দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল, তার কাছে সুলতান ইলতুৎমিশ ছিলেন না। দ্বিতীয় পর্যায়ে সেই দাস ব্যবসায়ীর কাছ থেকে বুখারার প্রধান কাজী তাকে কিনে নেয়। তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কাজী ইলতুৎমিশের লেখাপড়ার ব্যবস্থা করেন কাজী। কিন্তু কাজীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ ইলতুৎমিশকে বিক্রি করে দেয়। ইলতুৎমিশের নতুন মনিব হলেন জালালউদ্দিন নামক এক ব্যক্তি।
এই জালালের কাছ থেকে কুতুবউদ্দিন আইবেক ইলতুৎমিশকে উচ্চ মূল্যে ক্রয় করে নেয়। ইলতুৎমিশের গুণে কুতুবউদ্দিন অত্যন্ত মুগ্ধ হয় এবং মুগ্ধ হয়ে তাকে মুক্ত করে বাদাউনের শাসনকর্তা নিযুক্ত করে। আমরা লাল খয়েরি চিহ্ন সংযুক্ত স্থানটি হচ্ছে বাদাউন, আর সমস্ত জায়গাটা হচ্ছে ভারতবর্ষ। বাদাউনের শাসনকর্তা নিযুক্ত করার পর তার গুণে গুণান্বিত হয়ে কুতুবউদ্দিন নিজ কন্যার সাথে তাকে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর সিংহাসনে উনি আরোহণ করেন। সুলতান কুতুবউদ্দিন আইবেক আকস্মিক মৃত্যুর পর আরাম শাহ 1210 খ্রিস্টাব্দ থেকে 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তবে আরাম শাহ ছিলেন অযোগ্য, অকর্ম। অযোগ্যতার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি প্রজাসাধারণ ও অভিজাতদের বিরাগভাজন হন। অসন্তুষ্ট অভিজাতবর্গ তাকে ক্ষমতাচ্যুত করার জন্য কুতুবউদ্দিন আইবেকের জামাতা বাদাউনের শাসনকর্তা শামসুদ্দিন ইলতুৎমিশকে আমন্ত্রণ জানায়। ইলতুৎমিশ এই আমন্ত্রণে সাড়া দিয়ে আরাম শাহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তাকে পরাজিত করে 1211 খ্রিস্টাব্দে দিল্লির সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত হন। সমস্যা মোকাবেলা ও দিল্লি সালতানাত সুদৃঢ়ীকরণে সুলতান ইলতুৎমিশের গৃহীত পদক্ষেপ সমূহ। এই স্থানটি কি? এটা হচ্ছে অযোধ্যা। এই শহরটিকে আমরা দেখতে পাচ্ছি বারাণসী। স্থানটি হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য স্থান, দিল্লি সমগ্র জায়গা। সমস্যাকুল পরিস্থিতি বিচলিত না হয়ে একজন বাস্তববাদী হিসেবে ইলতুৎমিশ বিজ্ঞতার সাথে পরিস্থিতি মোকাবিলায় অগ্রসর হন। তিনি সামরিক ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কয়েক মাসের মধ্যে বিদ্রোহ দমন করে অযোধ্যায়, বারাণসী, বাদাউন, সিওয়ালিক সহ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে তার অবস্থান সুদৃঢ় করে। লাহোরের তুর্কি বাহিনী ও ইলতুৎমিশের প্রতি আনুগত্য প্রকাশে বাধ্য হয়। তিনি দক্ষতার সাথে বিদ্রোহীদের দমন করে দিল্লি সালতানাতের ভিত মজবুত করেন, যেমন তাজউদ্দিন ইয়ালদুজের প্রথম। তাজউদ্দিন ইয়ালদুজ ছিলেন ভারতের মুসলিম সাম্রাজ্যের উপর সার্বভৌমত্বের দাবিদার। 1214 খ্রিস্টাব্দে খাওয়ারিজম শাহ কর্তৃক গজনি থেকে বিতাড়িত হয়ে তিনি কোবাচার কাছ থেকে পাঞ্জাব কেড়ে নেন এবং তানেশ্বর পর্যন্ত বিশাল অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। লাহোর অধিকার। এই স্থানটি হচ্ছে লাহোর। ইলতুৎমিশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন কোবাচা। কোবাচা ইতিপূর্বে সম্পাদিত একটি চুক্তি শর্ত ভঙ্গ করলে ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। ভীত হয়ে কোবাচা পালিয়ে সিন্ধুর বাক্কারে আশ্রয় নেয়। ফলে লাহোর ইলতুৎমিশের অধিকারে আসে এবং সেখানে তিনি শাসনকর্তা নিযুক্ত করেন। মঙ্গল আক্রমণের আশঙ্কা থেকে নিষ্কৃতি লাভ। দুর্ধর্ষ মোগল নেতা চেঙ্গিস খান কর্তৃক পরাজিত ও বিতরিত
হয়ে খাওয়ারিজম অধিপতি জালালউদ্দিন 1221 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবে এসে দিল্লির দরবারে আশ্রয়ের জন্য ইলতুৎমিশের কাছে আবেদন করেন। জালালউদ্দিনকে অনুসরণ করে মঙ্গলরা ভারত সীমান্তে এসে উপনীত হলে ইলতুৎমিশ মঙ্গল আক্রমণের আশঙ্কা ভীত হয়ে পড়ে। এ অবস্থা জালালউদ্দিনকে আশ্রয়দানে অপারগতা প্রকাশ করে। আশ্রয় না পেয়ে জালালউদ্দিন মুলতান ও পাঞ্জাব অঞ্চলের লুটতরাজ শেষে 1224 খ্রিস্টাব্দে পারস্যের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। বাংলায় অর্থাৎ লাখনতি কর্তৃক প্রতিষ্ঠা। দিল্লির কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে বঙ্গে আলী মর্দান খুলজি স্বাধীনতা ঘোষণা করে 2 বছর স্বৈর শাসন পরিচালনা করেছিলেন। 1211 খ্রিস্টাব্দে আলী মর্দান নিহত হলে হুসামউদ্দিন ইওয়াজ খুলজি পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে লাখনতির সিংহাসনে আরোহণ করে। তিনি সুলতান গিয়াসউদ্দিন নাম ধারণ করে নিজ নামে খুতবা পাঠ এবং মুদ্রা অঙ্কন করেন। 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ বিদ্রোহী সুলতান গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হলে গিয়াসউদ্দিন দিল্লির কর্তৃক মেনে নিয়ে একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তি মোতাবেক বিহারের উপর থেকে দাবি প্রত্যাহার করলে ইলতুৎমিশ আলাউদ্দিন আলীকে সেখানকার শাসনভার অর্পণ করেন। কিন্তু এর কিছুদিন পরেই গিয়াসউদ্দিন পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। বিহার থেকে ইলতুৎমিশের প্রতিনিধিকে বিতাড়িত করে। এ অবস্থায় ইলতুৎমিশের নির্দেশ তার পুত্র নাসিরউদ্দিন মাহমুদ 1227 খ্রিস্টাব্দে বঙ্গ আক্রমণ করেন। যুদ্ধে গিয়াসউদ্দিন পরাজিত ও নিহত হলে লাখনৌতি দিল্লির অধীনে চলে আসে। নাসিরউদ্দিন সেখানকার গভর্নর নিয়োগ করা হয়। নাসিরউদ্দিনকে আকস্মিক মৃত্যুতে বঙ্গে পুনরায় বিদ্রোহ দেখা দেয়। ইখতিয়ারউদ্দিন বলাকার বিদ্রোহ নেতৃত্ব দেন। এ অবস্থায় 1230 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ পুনরায় লাখনৌতি আক্রমণ করে। বিদ্রোহী নেতা ইখতিয়ারউদ্দিন বলাকা পরাজিত ও নিহত হলে বাংলার লাখনৌতি চূড়ান্তভাবে দিল্লির অধীনে চলে আসে। দিল্লি সালতানাতের কর্তৃত্ব সম্প্রসারণ। বিদ্রোহ দমন, ধৃতরাজ্য পুনরুদ্ধার করে সুলতান ইলতুৎমিশ দিল্লির সালতানাতের কর্তৃত্ব সম্প্রসারণে মনোনিবেশন করেন। 1226 খ্রিস্টাব্দে রথম্বুর এবং 1227 খ্রিস্টাব্দে মানদেওয়ার অধিকার করা হয়। ভিলসা এবং মালবের রাজধানী উজিয়নিও ইলতুৎমিশের পদোন্নত হয়। বাদাইন, বেনারস, কনৌজ, দোয়াব এবং অযোধ্যা পর্যন্ত দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত হয়। আব্বাসী খলিফার স্বীকৃতি লাভ। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি বাগদাদের আব্বাসী খলিফা আল মুনতাসির বিল্লাহর কাছ থেকে স্বীকৃতি সনদ এবং সুলতানি আজম উপাধি গ্রহণ করেছিলেন। এ স্বীকৃতি প্রতিদ্বন্দ্বীদের কাছে তার মর্যাদা এবং মুসলিম বিশ্বের সম্মান বৃদ্ধি করেছিল। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা। দীর্ঘ 25 বছর সগৌরবের সাথে রাজত্বের পর 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। তেজস্বিতা, দুর্দমনীয় সাহসিকতা যেমন তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তেমনি তার মধ্যে উদারতা, ন্যায়দর্শিতা ছিল। তিনি ধর্মনিষ্ঠ হলেও পরধর্মবিদ্বেষ ছিলেন না। মিনহাজুস সিরাজের মতে ইলতুৎমিশের মতো এত পুণ্যবান, সদ্গুণ সম্পন্ন
দয়ালু, বিদ্বান এবং দরবেশের প্রতি শ্রদ্ধাশীল নিঃপ্রতি দিল্লির সিংহাসনে আর কখনো আরোহণ করেন। ইলতুৎমিশ নিজেকে আল্লাহ বান্দাদের সাহায্যকারী, দ্য হেল্পার অব দ্য সার্ভেন্ট অব গড বলে পরিচিতি করেন। সমসাময়িক শিলালিপিতে তাকে আল্লাহর রাজ্যের রক্ষক, দ্য প্রোডক্টর অব দ্য ল্যান্ড অব গড হিসেবে উল্লেখ করা হয়েছে। দানশীলতার কারণে তুর্কি বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেককে লাখ বক্স নামে অভিহিত করেছিলেন। দিল্লির সালতানাত ও মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন। ঈশ্বরী প্রসাদ ইলতুৎমিশকে নিঃসন্দেহে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, দ্য রিয়েল ফাউন্ডার, এবং স্ট্যানলি নেলপুল সত্যিকারের প্রতিষ্ঠাতা, ট্রু ফাউন্ডার বলে অভিহিত করেছে। ওনার বিজিত রাজ্যগুলো প্রচন্ড শারীরিক শক্তির অধিকারী, দুর্দমনীয়, সাহসী, তেজস্বী, রণনিপুণ যোদ্ধা সুলতান ইলতুৎমিশ হিসেবেও সমকালীন ইতিহাসে অনন্য খ্যাতির অধিকারী ছিলেন। কূটনীতিবিদ সুলতান ইলতুৎমিশ ছিলেন বাস্তব বুদ্ধিসম্পন্ন, প্রগাঢ় কূটনীতিক জ্ঞানের অধিকারী। মঙ্গল শক্তি যে পরাক্রম এবং নৃশংসতা সমকালীন বিশ্বে অধিকতর পরাক্রমশালী ও প্রাচীন সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন, ইলতুৎমিশ তার কূটনৈতিক কৌশলের মাধ্যমে তা থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করেন। এবিএম হাবিবুল্লাহ বলেন, মধ্যযুগীয় ভারত ইলতুৎমিশের নিকট ঋণী। খ্যাতিমান শাসক, ছবি দেখি আমরা, ঘন্টা, রূপ্য মুদ্রা। ইলতুৎমিশ ভারতবর্ষের তুর্কি শাসন ব্যবস্থার প্রবর্তক বলা যায়। তিনি রাজস্ব ব্যবস্থা ও অর্থ অধিদপ্তর পুনর্গঠন করেছিলেন। সমগ্র সাম্রাজ্যকে কতগুলো প্রদেশ, এই প্রদেশগুলোকে ইকতা নামে তখনকার প্রসারিত ছিল, ইকতা বিভক্ত করেন। আইন শৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে তিনি প্রতিটি ইকতায় ইকতাদার নিয়োগ করা হয়। সুলতান দরবারে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন। ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচারের জন্য এটি বাজিয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি উপমহাদেশের মুসলিম শাসকদের মধ্যে প্রথম রূপাইয়া নামে রূপ্য মুদ্রা প্রবর্তন করেন। শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক সুলতান ইলতুৎমিশ শিক্ষা ও শিল্প সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি দিল্লিকে কেবল তুর্কি সাম্রাজ্য রাজনৈতিক কেন্দ্র নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র রূপান্তরিত করেছেন। তার পৃষ্ঠপোষকতায় হিন্দু মুসলিম স্থাপত্য শিল্পকলা বিকাশে নতুন যুগ সূচিত হয়। তিনি ভারতের প্রসিদ্ধ মুসলিম স্থাপত্য নিদর্শন কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। কুয়াতুল ইসলাম মসজিদ, এটা হচ্ছে আড়াই দিন কা জুপরা। কুয়াতুল ইসলাম আড়াই দিন কা জুপরা মসজিদের সংস্কার ছাড়াও তিনি নতুন মসজিদ ও খানকা নির্মাণ করে স্থাপত্য কীর্তির প্রমাণ রাখেন। তিনি তুর্কি কৃতদাস এর সমন্বয়ে বান্দেগানি চেহেলান 40 চক্রের শাসক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। একক কাজ। ক্ষমতা আরোহণের পর সুলতান ইলতুৎমিশ যেসব সমস্যায় পড়েন সেগুলোর একটি তালিকা তৈরি করো।
2 নম্বর হচ্ছে ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা বলার 5টি কারণ লেখো। তোমরা অবশ্যই বাসায় একক কাজগুলো করে নেবে। যারা ক্লাসে অংশগ্রহণ করছো তাদের জন্য মূল্যায়ন নিয়ে আসছি। সুলতানি আজম কোন সুলতানের উপাধি? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাকে ইকতা কি? সুলতান ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ করে? রুপাইয়া কি? সকলের সুবিধার জন্য উত্তরগুলো দিয়ে দিচ্ছি। সুলতান ইলতুৎমিশের উপাধি সুলতান ইলতুৎমিশ প্রদেশ বা বিভাগ। সুলতান ইলতুৎমিশ বাগদাদের খলিফার স্বীকৃতি লাভ করে 1229 খ্রিস্টাব্দে। রুপাইয়া মূলত রূপ মুদ্রা। বাড়ির কাজ। সুলতান ইলতুৎমিশ ছিলেন নিঃসন্দেহে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। উক্তিটির পক্ষে যুক্তি দাও। আমরা ক্লাসের শেষে চলে আসছি। তোমরা সকলেই বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।